প্রথমে আমি আহ্বান করতে চাচ্ছি সানোয়ার তুষার ভাইকে, জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহ্বায়ক। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমার কথা কি শুনতে পাচ্ছেন পেছন থেকে? ওকে, আপনাদের সবাইকে শুভ সকাল। আর বিশেষত আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই, তারা একটা সাহস দেখিয়েছেন আজকে শুক্রবারের সকালবেলা এই ধরনের একটা আলোচনা করার। কারণ শুক্রবার সকালবেলা সাধারণত সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। ইভেন আয়োজক যিনি আমাকে কল দিয়েছেন তিনি আমাকে কল না দিলে আমার জন্য কঠিন হতো এখানে আসা। আমি তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, হ্যাঁ একেবারে। ফলে এটা একটা মানে খুব গুড অডিয়েন্স আমি মনে করি। যে আমাদের যে বিষয় বিপ্লবোত্তর বাংলাদেশে শাহবাগ প্রশ্ন, আমার এই শিরোনামটাও পছন্দ হয়েছে। কেন পয়টা আমার কথার মধ্যে আসবে, কারণ এখানে এই শিরোনামের মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে শাহবাগ প্রশ্ন। শাহবাগ নিয়ে আমরা অনেক কথা বলেছি, ইভেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার মধ্যে আমরা কথা বলেছি, আমাদের কথার মধ্যে এই ব্যাপারগুলো থাকতো। আর এখন আবার নতুন একটা পরিস্থিতিতে মানে এই 5 অগাস্টের পরের কনটেক্সটে আমরা শাহবাগকে কীভাবে প্লেস করবো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে শিরোনামের মধ্যে ওই প্রশ্নটা আছে, এই কারণে আমার কাছে শিরোনামটা পছন্দ হয়েছে। এখন শাহবাগ 2013 সালে যে শাহবাগ এখানে একটা গণজমায়েত হয়েছিল এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু আমরা এর মধ্যে অনেক মানে মাঝখানে আমরা প্রায় 11 বছর কেটে গেল। আমাদের এর মধ্যে অনেক উপলব্ধি তৈরি হয়েছে, আমাদের সামনে ভুলগুলো কি সেটা পরিষ্কার, এই সব ব্যাপার আছে। যেমন শাহবাগের সাথে ফ্যাসিবাদের সম্পর্ক, এটা হচ্ছে একটা আলোচনার একটা বড় দিক, যে মানে শাহবাগের সাথে আসলে ফ্যাসিবাদের সম্পর্ক কি। তো এখানে অনেকে বলার চেষ্টা করেন যে শাহবাগ হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই কথাটাকে আমার একটু ভুল মনে হয়। কেন? তার কারণ হচ্ছে যে তাহলে আপনি বাংলাদেশের যে ফ্যাসিবাদের যে বড় ল্যান্ডস্কেপ, এটাকে একটা ছোট সংকুচিত করা হবে যদি আপনি বলেন যে শাহবাগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছে বা শাহবাগ ফ্যাসিবাদের কারণ। বরং আমাদের বলা উচিত যে বাংলাদেশে যে ফ্যাসিবাদের যে শর্ত থেকে গেছে সবসময় ছিল, এটার একটা উৎকট প্রকাশ কিংবা ফলাফল হচ্ছে শাহবাগ। এটা মোর আমার কাছে ঠিক মনে হয় যে বাংলাদেশের যে ফ্যাসিবাদ আছে সেটা নানা ধরনের বহিঃপ্রকাশ আমরা নানা সময় দেখেছি। তার সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশটা আমরা ফ্যাসিবাদ মানে শাহবাগের মধ্যে দেখেছি। ফলে এটা ফলাফল, কারণ না। মানে এর আগে ফ্যাসিবাদ ছিল না। যদি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক এবং বিশেষত সাংস্কৃতিক জমিনে ফ্যাসিবাদের শর্ত না থাকতো তাহলে শাহবাগ হতোই না, এইভাবে আমরা দেখতে পারি আর কি। কারণ আপনার একটা সমাজ খুবই গণতান্ত্রিক, একটা সমাজের জাস্টিস সম্পর্কে আমাদের ধারণা খুবই পরিষ্কার, এখানে স্টেট ইনস্টিটিউশনগুলো খুব ভালো কাজ করে, সেখানে আসলে শাহবাগ হতে পারে। ঠিক আছে, এইভাবে আমি এইভাবে দেখতে পছন্দ করব। আর শাহবাগের একটা প্রধান, আমরা নিজেরাও তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সিলেটেও একটা শাহবাগ ছিল চৌহাট্টায়। ঠিক আছে, তো আমি সেখানে আমিও ছিলাম, আমিও গেছি এবং এত কিছু বুঝে যায়নি আসলে। তারপরে যে পর্যালোচনাগুলো হয়েছে সেটা তো আমাদের চোখের সামনে। কিন্তু যেটা হয়েছে যে এখানে দুটো কথা আমাদেরকে খেয়াল রাখা দরকার। একটা হলো যে যারা বলেন যে ওয়ান্স আ শাহবাগী অলওয়েজ আ শাহবাগী, এই কথাটা ঠিক না। কারণ তার মানে হচ্ছে যে আপনার পরবর্তীতে যে অনেক ব্যক্তিত্ব আছে যাদেরকে আপনারা প্রতিদিন ফলো করেন, তাদেরকেও আপনাকে দেখা বন্ধ করে দিতে হবে, তাদের কথাবার্তা শোনা বন্ধ করে দিতে হবে। মানে তাদের পরবর্তী সকল ভূমিকা আসলে বাতিল হয়ে যায়, কারণ তারা একসঙ্গে শাহবাগে গেছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার মানে অর্থাৎ শাহবাগের কোনো গ্রে এরিয়া নাই, শাহবাগ ইজ শাহবাগ। ঠিক আছে, এই কথাটা হচ্ছে যে শাহবাগের একটা মেটা ন্যারেটিভ ছিল, মানে শাহবাগ একটা চিহ্ন ব্যবস্থার মধ্যে কতগুলো ধারণার মধ্যে ডেভেলপ হয়েছে। ফলে যারা শাহবাগে গেছে তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা থাকতে পারে। ধরা যাক কেউ বলতে পারে যে আমি তো আসলে শাহবাগে অমুক আকাঙ্ক্ষা নিয়ে গেছিলাম, আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাওয়ার জন্য গেছি, আমি একটা মানে আসলে সত্যি যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য গেছি, এরকম কেউ বলতে পারে। কিন্তু তাদের এই অবস্থানটাও ভুল। তার কারণ হচ্ছে উনি ব্যক্তিগতভাবে যে কারণেই যায়, শাহবাগ যে চিহ্ন ব্যবস্থার মধ্যে বিকশিত হয়েছে, মানে শাহবাগের যে মেটা ন্যারেটিভ এই অন্তত 80 দশক থেকে তৈরি হয়ে এসছে এখানকার কালচারাল পলিটিক্সে, তারা এটাকে ওই ব্যক্তির আলাদা আকাঙ্ক্ষা এটাকে মানে ইয়ে করতে পারত না, এটাকে অন্য কিছু করতে পারতো না। মানে শাহবাগ যা আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এটাই হওয়ার ছিল, অন্য কিছু হইতো না। আমি ব্যক্তিগতভাবে যত ভালো আকাঙ্ক্ষা নিয়ে যাই না কেন, এটা হচ্ছে এক দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে শাহবাগের কোনো গ্রে এরিয়া নাই, এই কথাটাও ভুল। মানে আমি বুঝতে পারছি না যে এখানে দুইটা ব্যাপার আমি বলার চেষ্টা করতেছি। একটা হচ্ছে যে
ব্যক্তি হিসেবে যারা জয়েন করেছে শাহবাগে তাদের আকাঙ্ক্ষা যাই থাক না কেন, শাহবাগের যে স্ট্রাকচার এবং শাহবাগের যে আপনার কি বলে দায়রা, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমি ব্যক্তি হিসেবে যত ভালো আকাঙ্ক্ষা নিয়ে যাই না কেন। আর দ্বিতীয় একটা হচ্ছে যে শাহবাগের আপনার কোনো গ্রে এরিয়া নাই, অর্থাৎ যারা শাহবাগী আছে তারা সবাই শাহবাগী। হ্যাঁ, এরকম করে আমরা দেখাটা ভুল হবে। হ্যাঁ, কারণ এটা যদি আপনি দেখতে দেন তাহলে আপনাকে আজকে পিনাকি ভট্টাচার্যকে শাহবাগী বলতে হবে, কারণ উনি খুব ভেহেমেন্টলি শাহবাগের পক্ষে ছিলেন। মানে 13 সালে ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো আপনাদের সবার সামনে আছে, কিন্তু তারপরে আমরা তো তার অবস্থানগুলো গত 11 বছর ধরে দেখতে পাচ্ছি, সেটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে এইভাবে ডিফারেন্সিয়েট করাটা আমাদের জন্য আলোচনার জন্য সুবিধা হবে আর এটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ব্যাপারগুলোকে এইভাবে দেখেন, তাহলে আমাদের সবাইকে হরে ধরে আমরা শাহবাগী। সুতরাং তার পরবর্তীতে যত কর্মকাণ্ড আছে গত 11 বছর যাবত আমরা তার ফ্যাসিবাদের বিরুদ্ধে যত পজিশন দেখেছি সবগুলোকে আমাদের আর খারিজ করতে হবে না, ঠিক আছে? আমরা তার পজিশনগুলো, কারণ মানুষের রিয়েলাইজেশন হতেই পারে, ঠিক আছে? আর শাহবাগে যারা গেছে, যেমন ধরেন 13 সালে আমি গেছি, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি এত কিছু বুঝতাম না, আমি তখন সেকেন্ড ইয়ারে মনে হয় পড়ি। হ্যাঁ, এখন আপনি কি আমাকে শাহবাগী বলবেন যে আমি এটা গেছি ফলে আমি শাহবাগী? এটা বলাটা ওয়াইজ হবে না। এই জিনিসগুলো যদি আমরা আলাদা আলাদা করে বিবেচনা করতে পারি তাহলে আমাদের শাহবাগ নিয়ে আলোচনাটা ফ্রুটফুল হবে। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা নতুন করে একটা ট্যাগিংয়ের রাজনীতি এবং অপরায়ণের রাজনীতি আমরা এটা চর্চা করতে থাকবো। আরও কোনো শাহবাগের একটা খুব বড় মহৎ একটা ভিশন ছিল তাদের মধ্যে, ফলে তারা ওইটা দিয়ে বাকি সবাইকে কিন্তু আপনার খারিজ করতে থাকতো। সবাই যুদ্ধপরাধী, সবাই রাজাকার, সবাই হচ্ছে আপনার বাংলাদেশ বিরোধী, সবাই পাকিস্তানি প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং সুতরাং তারা কি লেভেল, তাদেরকে খুন করা যাবে, হত্যা করা যাবে, ইত্যাদি করা যাবে, এটা ছিল তাদের আইডিয়া। তো আমরা যদি আবার আরেকটা, যেহেতু শাহবাগ খারাপ এবং শাহবাগের মধ্যে ফ্যাসিবাদের সংশ্লিষ্টতা আছে, সুতরাং আমরা হচ্ছে এখন এটাকে আবারও হরে ধরে যদি শাহবাগ খুঁজতে থাকি সব জায়গায়, তাহলে আমরা কিন্তু একই জিনিসে গিয়ে পৌঁছাবো। যত ভালো কারণেই করি না কেন, এটা সব একই জিনিসে পৌঁছাবো। ফলে আমাদের শাহবাগ নিয়ে যে কোনো আলোচনার মধ্যে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে এটাকে আমরা অপরায়ণের যে ভিত্তি সেটাকে নষ্ট করতে চাচ্ছি কিনা। যদি করতে চাই তাহলে ঠিক আছে, আর যদি আমরা এটা নতুন করে অপরায়ণ করতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এটা করার কি ফায়দা। কারণ আমরা তো বলছি যে বিপ্লবোত্তর বাংলাদেশে, মানে শাহবাগ বিপ্লবের মধ্য দিয়ে 5 অগস্টের মধ্য দিয়ে শাহবাগী যে রাজনীতি এটারও কিন্তু আসলে শর্ত নষ্ট হয়ে গেছে। মানে এটা যদি কেউ করার চেষ্টা করে তাহলে সে আসলে একটা কু করার চেষ্টা করছে কিংবা একটা প্রতিবিপ্লব করার চেষ্টা করছে। মানে আমরা তো একটা কনসেনসাসে পৌঁছাই সমাজ অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে। এই 5 তারিখের পরে কিন্তু আমরা কিছু কনসেনসাসে পৌঁছাইছি যে আমরা কি আর এই সমাজে করব না, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে এই যে শাহবাগের নামে যে বাঙালি জাতীয়তাবাদী, উগ্র বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি, এটার যে সমস্যা, এটা আমরা 5 তারিখের মধ্যে দিয়ে এটাকে আমরা আন্ডু করে ফেলছি, এটাকে আর সামনে আগানোর কোনো সুযোগ নেই। এই বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির দুটো জিনিস আমরা জানি, একটা হলো যে অন্যান্য জাতিসত্তাকে সে যেভাবে দেখে, এটা একটা বড় কমপ্লেইন তার বিরুদ্ধে। কিন্তু আরেকটা বড় জিনিস আছে তার, সেটা হচ্ছে যে আমি তো বাঙালি, কিন্তু আমি যদি তাদের আইডিয়াগুলোর সাথে একমত না হই তাহলে আমিও কিন্তু মানে অপর। হ্যাঁ, সুতরাং এই বাঙালি জাতীয়তাবাদ শুধু এটা না যে সে অন্য জাতিসত্তাগুলোকে আমলে নেয় না, সেটা না, মানে এখানেও সে সবসময় বাঙালি না মুসলমান এই বিভাজনটা করতে চায়। মানে শাহবাগের একেবারে গোড়ায় আছে একটা বিভাজনের রাজনীতি। আমাদের আজকে যে কোনো আলোচনার মধ্যে এটা থাকতে হবে যে আমরা আসলে বিভাজনের ঊর্ধ্বে উঠতে চাচ্ছি, এই জন্যই আমাদের এই আলোচনা। আদারওয়াইজ এই আলোচনার কিন্তু কোনো ফায়দা নাই আসলে। বরং যেটা হবে পাল্টা একটা নতুন ধরনের কি বলে অপরায়ণ কিংবা আদারাইজেশনের কালচারাল পলিটিক্স হয়তো আমরা করতে চাচ্ছি, সেটা তো আমাদের ইন্টেনশন না। এখন আপনারা দেখবেন যে তখন যেটা ছিল, শাহবাগ প্রচুর পরিমাণ ট্যাগিং করতো যারা ভিন্ন মতাবলম্বী। হ্যাঁ, এখন ধরুন পারভেজ আলম কিংবা মোহাম্মদ ইশরাক, এখানে উনি বসে আছেন, আমি পারভেজ আলম শাহবাগী এগুলো আপনি তাকে ট্যাগ করলেন, আর একটা হলো মোহাম্মদ ইশরাককে বলা হলো যে উনি শাতিমে রাসূল, দুটো কিন্তু একই সমস্যা, একই ধরনের সমস্যা, মানে ট্যাগ করা এবং ট্যাগ করার মধ্যে দিয়ে তাকে কি লেভেল করা। তো এই রাজনীতিতে আমাদের বুঝতে হবে যে এটাও কিন্তু আপনি যতই এন্টি শাহবাগী হন না কেন, আপনি যদি এটা করেন তাহলে আপনি আসলে শাহবাগী রাজনীতি করতেছেন। শাহবাগকে আমরা ঘৃণা করি এই কারণে যে সে আসলে অপরায়ণ করে এবং সে মানে তার আইডিয়ার বিরুদ্ধে গেলে মানুষকে, এমনকি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে। তাহলে এখন অন্য কেউ, সে যত বড় এন্টি শাহবাগী হোক না কেন, সে যদি আজকে একই কাজ করে যে মোহাম্মদ ইশরাক হচ্ছেন শাতিমে রাসূল, তাহলে উনি আসলে শাহবাগী রাজনীতি করতেছেন। আমি অন্তত এইভাবেই দেখবো, ঠিক আছে? ফলে এই জিনিসগুলো আমাদেরকে বোঝার বাইরে থাকতে হবে। আর আমার একটা বহু আগে একটা লেখা ছিল, 2 বছর আগে, সেখানে আমি একটা কথা বলছিলাম, একটা মানে আমার বলতে পারেন যে একটা অ্যাম্বিশাস একটা প্রস্তাব ছিল যে অ্যাজ এ হোল শাহবাগ এটা একটা সেকুলার ইভেন্ট। মানে শাহবাগ বলতে শাহবাগ এবং শাহবাগ বিরোধিতা দুইটাই।
শাহবাগের যে আপনি খেয়াল করে দেখেন, শাহবাগের পক্ষে যারা ছিল, যতগুলো প্রোটাগনিস্ট আপনাদের মাথায় যতগুলো নাম আসে, আর শাহবাগের বিরুদ্ধে আমরা যে সমস্ত বড় বড় প্রোটাগনিস্ট দেখেছি, এর মধ্যে কে সেকুলার না? একটা নাম বলতে পারবেন আপনারা যে সেকুলার না? ফলে পুরো ইভেন্টটা সেকুলার। হ্যাঁ, এর মধ্যে একটা ব্যাপার আছে যে কোন সেকুলার অ্যান্টি সেকুলার পলিটিক্স করে আর কোন সেকুলারিস্ট পলিটিক্স করে। আমরা যারা টুকটাক কালাম আসাদ করেছি, যারা একটু আকিল বিলগ্রামি করেছি, আমরা জানি যে সেকুলার আর সেকুলারিস্ট বা সেকুলারিজম এক কথা না, ঠিক আছে? ফলে অ্যান্টি সেকুলার পলিটিক্স ক্যান অলসো বি সেকুলার, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফলে আমরা যদি বেশি বেশি মানে সেকুলার ব্যাশিং করতে থাকি, এই সেকুলার ব্যাশিংটাও সেকুলার হতে পারে। কিন্তু ওই সময় যারা ক্যারেক্টার, তাদেরকে খেয়াল করে দেখেন, যারা শাহবাগের বিরুদ্ধে পজিশন নিয়েছিলেন, কেউ কিন্তু মানে সেকুলার না আপনি এটা বলতে পারবেন না। মানে আমি অন্তত যেখান থেকে সেকুলার সংজ্ঞাটা দেখছি বা সেকুলার সংজ্ঞাটা যেখান থেকে ভাবি, তারা প্রত্যেকেই সেকুলার, মানে ভেরি মাচ সেকুলার। হ্যাঁ, তারা অ্যান্টি সেকুলারিস্ট ছিল। ফলে এই পুরো সেকুলারিস্ট ইভেন্টটা, মানে এই পুরো সেকুলার ইভেন্টটা আপনার হচ্ছে আমাদের যে, আমি যেভাবে দেখি এখন, যেভাবে আমার যে রাজনীতি দাঁড়িয়েছে এই 2024 সালে এসে, এটা হচ্ছে যে আমাদের স্টেট ফর্মেশন ব্যর্থতার জায়গা থেকে এটা আসে। আপনার যদি একটা স্টেট থাকে, তাহলে কিন্তু আর এই রাজনীতিটা করার কোনো সুযোগ ছিল না। মানে জাস্টিস এমনিতেই ডেলিভার্ড হওয়ার কথা, কিন্তু আপনি রাস্তায় নেমে ডিসাইড করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে ফাঁসি দিতে হবে, আর কিছু মানে আপনি বিচারও চাচ্ছেন না, আপনি বলছেন ফাঁসি দিতে হবে। এটার সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নেই, দ্রুততম সম্পর্ক নেই। বরং যেটা হয়েছে যে এর পরবর্তীতে গত 11 বছর এটার উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ শাসন করেছে যে আমাদের ভোট দরকার নেই, আমাদের গণতন্ত্র দরকার নেই। কেন? কারণ তারা ক্ষমতার বাইরে গেলে দেশটা হচ্ছে মৌলবাদীরা এসে দখল করে নিয়ে যাবে, যুদ্ধপরাধীরা এসে দখল করে নিয়ে যাবে, এবং এই হবে। তো এই কারণে শাহবাগকে এই দায়টা নিতে হবে। এর মধ্যে আমার মতো বা পিনাকি ভট্টাচার্যের মতো কিংবা পারভেজানের মতো যত ভালো মানুষই ওখানে থাকুক না কেন, শাহবাগের যে মানে অবদান বা কি বলে নেগেটিভ অবদান, এটা শাহবাগকে প্রথমত স্বীকার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এর মধ্যে ব্যক্তি হিসেবে গেছে, এখন যারা শাহবাগের সমালোচনা করে কিংবা যারা পরবর্তীতে যাদের পরিষ্কার অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদেরকে আমরা তাদের অবদানগুলোকে আমরা, উনি 2013 সালে শাহবাগ গেছেন, সুতরাং উনি বাতিল, আমরা তার সাথে আর নাই, এই কথাটা বলাটাও ঠিক হবে না। এই জিনিসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি এবং অপরায়ণের বিরুদ্ধে থাকতে পারি, সবভাবে অপরায়ণের বিরুদ্ধে থাকতে পারি, তাহলেই বিপ্লবের পরে শাহবাগ নিয়ে আলোচনাটার একটা কোনো মানে থাকবে। এই জন্য বিপ্লবের পরে আমার কাছে শাহবাগ প্রশ্ন একটা ডেড প্রশ্ন, মানে এটার আর কোনো ইয়ে নাই। আমরা আবার এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আবার যেন এটাকে ওভার প্রায়োরিটাইজ না করি আর কি। এটা কিন্তু অলরেডি ডেড, এবং এখন আর কেউ শাহবাগী রাজনীতি করার কোনো শর্ত বাংলাদেশে না, ঠিক আছে? সুতরাং এই জায়গা থেকে আমরা জিনিসগুলো যদি দেখি, তাহলে নিজেদের প্রতি জাস্টিস করা হবে, এবং বাংলাদেশে আমরা যে এখন যে একটা রিফর্মেশনের পলিটিক্স করতে চাচ্ছি এবং স্টেট ফর্ম করার রাজনীতি করতে চাচ্ছি, সেটার প্রতি আমরা সুবিচার করতে পারবো এবং আমরা রাইটলি ওখানে অবদান রাখতে পারবো। এই জিনিসগুলো আপনারা ভাববেন, আমি সেটা আপনাদের প্রতি আহ্বান জানাবো। নিশ্চয়ই আপনাদের দ্বিমত থাকতে পারে আমার সাথে। লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে যতদিন শাহবাগ আছে, মানে শাহবাগ প্রশ্নটা আছে, আমাদের মধ্যেও আছে, শাহবাগ বিরোধিতার নামেও আছে। হ্যাঁ, শাহবাগের বিরোধিতার নামেও কিন্তু শাহবাগের রাজনীতি করা যাবে, আমি মনে করি। সুতরাং বিরোধিতাটা কতটুকু করবো সেটাও একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু শাপলাও থাকবে। শাপলার দুটো জিনিস আছে, একটা হচ্ছে শাপলা হচ্ছে আপনার এখানে যে ভয়ঙ্কর ম্যাসাকার তারা করেছে ওই দিন, মিডিয়া বন্ধ করে দিয়ে, তারপর লাইট অফ করে দিয়ে, এবং আমরা ওই যে তখন যে কি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার হুঙ্কার আমরা দেখেছি, এবং এরপরে যা যা ঘটলো, এটার বিচার হতে হবে। এটা হলো এক। কিন্তু আরেকটা হচ্ছে যে শাহবাগের বিপরীতে আমরা শাপলা কেন্দ্রিক আরেকটা কোনো কালচারাল পলিটিক্স করে কোনো লাভ নেই, ঠিক আছে? এই দুইটা, একটা যদি শাহবাগ থাকে, এটা পিয়াস করিম বলছিলেন, খুবই সুন্দর কথা উনি বলছিলেন যে একটা যদি শাহবাগ থাকে, একটা শাপলাও থাকবে। সুতরাং শাহবাগ আর শাপলা কিন্তু, মানে শাহবাগ এবং শাপলা যে কালচারাল পলিটিক্স, এই দুইটাই থাকবে। যদি একটা থাকে তাহলে আরেকটা থাকবে। তো আমাদের এই দুইটাকেই পেরিয়ে বাইরে আসতে হবে। আজকে আমি ধরা যাক জুনায়েদ ভাই, আপনারা তাকে অনেকেই চেনেন, হ্যাঁ, উনি একসময় ছাত্র শিবিরের রাজনীতি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমি তার সাথে রাজনীতি করতে পারি, এটা বাংলাদেশে আগে ভাবা যেত না। আজকে আমি আশরাফ মাহাদির সাথে একসাথে রাজনীতি করতে পারি, আশরাফ মাহাদি আমার সাথে করে, আমরা কিন্তু একই প্ল্যাটফর্মে রাজনীতি করছি এবং সামনে বাংলাদেশের ভূমিকা রাখার চেষ্টা করছি। আজকে একদিকে অনিক রয়, একদিকে আশরাফ মাহাদি, একদিকে আলী হাসান জুনায়েদ, ঠিক আছে, কিংবা রাফে সালমান রিফা। হ্যাঁ, এই যে ক্যারেক্টারগুলো, এরা কিন্তু একসাথে এসে একটা ইনক্লুসিভ পলিটিক্স, কিংবা ইনক্লুসিভ শব্দটা থেকে পচে গেছে আর কি, কিন্তু ধরেন একটা ডেমোক্রেটিক রাজনীতি তারা করতে পারছে, একটা স্টেট ফরমেশনের রাজনীতি করতে পারছে। এইটা বাংলাদেশে এই 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের
মানে বাংলাদেশকে গণঅভ্যুত্থান এটা দিয়েছে, এইটা আমাদেরকে নষ্ট করতে দেওয়া যাবে না। আমরা যত ভালো আলোচনাই করি, ভালো আলোচনার মধ্য দিয়ে যেন এই পরিবেশটা যেন নষ্ট না হয়, তাহলে আমরা পিছিয়ে পড়বো। ঠিক আছে, যেখানে আমরা এসেছি এটা আমরা অনেক রক্ত দিয়ে এসেছি, অনেক রক্ত দিয়ে এখানে আমরা পৌঁছেছি, এবং আমাদেরকে আরো অনেক যেতে হবে। আমাদের সামনে এখনো অনেক ঝুঁকি রয়ে গেছে, অনেক ঝুঁকি। মানে আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে শুনলাম, জানি না এটা ঠিক কি বেঠিক, যে একটা ছেলে, উনি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, উনি ইন্ডিয়া নিয়ে লেখালেখি করতেন ফেসবুকে, হ্যাঁ, তাকে ছুরিকাঘাত সম্ভবত উনি মানে নিহত হয়েছে। এই রিস্কগুলোর মধ্যে আমরা আছি, এবং আপনারা জানেন যে আমার অনেক দিনের অবস্থান যে আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার প্যালেস্টাইন মানে ওয়েস্ট ব্যাংক করে রাখতে চাই আমাদেরকে ইন্ডিয়া, এবং সেখানে ইন্ডিয়ার পলিসি হচ্ছে যে বাংলাদেশকে, ইন্ডিয়ার ডিলেমাটা যদি আপনারা 5 তারিখের পর থেকে খেয়াল করেন, কেন সে এই সিজোফ্রেনিক আচরণ করতেছে, এটার একটাই ব্যাখ্যা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে, আমরা যদি মনে করি ইন্ডিয়া আমাদেরকে দখল করার জন্য বসে ওৎপেতে আছে, আমরা ভুল করতেছি। ইন্ডিয়া কখনো এটা করবে না, অন্তত আমার মনে হয়। ইন্ডিয়া তো বোকা না, কেন আমাদের এই এত পপুলেশনের বার্ডেন সে নিবে? কিন্তু আওয়ামী লীগকে এখানে সেট করে, যে গত 15 বছর যেভাবে শাসন করেছিল, মানে ইন্ডিয়ার পরোক্ষভাবে ইন্ডিয়া যেভাবে এখানে তার যে নাগালটা ছিল, এটা হচ্ছে বেস্ট মডেল তার জন্য, যে ইউ কন্ট্রোল দি জিওগ্রাফি, বাট আপনার এই পপুলেশনের কোনো দায় নেই। তারা তো এক কাশ্মীরকে সামাল দিতে পারতেছে, ঠিক আছে? ফলে এই মডেলটাকে আমরা বলতেছিলাম আমাদের 7 অক্টোবরের পর থেকে, বিশেষত যে এটা একটা ওয়েস্ট ব্যাংক মডেল। এই ওয়েস্ট ব্যাংক মডেলটা হচ্ছে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। জিওগ্রাফি নিয়ন্ত্রণ আপনার কাছে, কিন্তু ডেমোগ্রাফিটা আপনি চান না, বা ডেমোগ্রাফি ইয়েটা আপনি নেবেন না, তখন ফলে সে এভাবে কিন্তু দখল করবে না। এইটা থেকে বাংলাদেশ 5 তারিখের পর থেকে আপনি কখনো ভাবছেন? গতকালকে আমি দেখলাম যে টার্কিশ কি বলে ড্রোন বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ নজরদারির জন্য, নিজের নিরাপত্তার জন্য এটা সেট করেছে। এইটা বাংলাদেশ ইন্ডিয়াকে নজরদারি করার জন্য কিংবা নিজের নিরাপত্তার জন্য এরকম ড্রোন সেট করবে, এইটা আমরা কখনো ভাবছি? এটা কিন্তু হচ্ছে 5 অগাস্টের পরে। ফলে আমরা এই ওয়েস্ট ব্যাংক মডেল থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। ফলে যতই আমরা এই ওয়েস্ট ব্যাংক মডেল থেকে বের হওয়ার চেষ্টা করবো এবং বাংলাদেশ হওয়ার চেষ্টা করবো, ততই ইন্ডিয়া আরও সিজোফ্রেনিক হবে, তত দিল্লি আরও সিজোফ্রেনিক হবে। এবং ইন্ডিয়া যেহেতু দক্ষিণ এশিয়ার ইসরায়েল, এটা আমি মনে করি যে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ইসরায়েল, এবং অনেকে মনে করেন যে ওয়ারন টেলরের যুগ শেষ। এটা খুব ভুল কথা, ওয়ারন টেলরের যুগ শেষ হয়নি, বরং ইন্ডিয়া এবং ইসরায়েল দুইটা হচ্ছে ওয়ারন টেলরের প্রধান দুই প্রোটাগনিস্ট। যুক্তরাষ্ট্র অনেক সময় পিছিয়ে আসে ওয়ারন টেলর থেকে, কিন্তু এই দুটো পিছাবে না। তারা এখানে যখন কি নাম ওনার, ওই যে অ্যারিয়েল শ্যারন এসেছিলেন যখন 2002 বা 2003 ইন্ডিয়ায়, তখন এই দুই দেশ যৌথ বিবৃতিতে বলেছিল যে আমেরিকা 2001 সালে ওয়ারন টেলর শুরু করেছে, আর আমরা মানে ইন্ডিয়া এবং ইসরায়েল জন্ম থেকেই জ্বলছি, তথা আমরা জন্ম থেকে ওয়ারন টেলর করছি। কারণ আমি 48 সাল থেকেই প্যালেস্টাইন দ্বারা পরিবেষ্টিত, আর আমি 47 সাল থেকে পাকিস্তান তথা মুসলমান দ্বারা পরিবেষ্টিত। এইভাবে ফলে আমরা জন্ম থেকেই ওয়ারন টেলরের মধ্যে আছি। এই জন্য তারা সবসময় ওয়ারন টেলর করবে, এবং বাংলাদেশ তাদের জন্য আর কিছু না, শুধুমাত্র একটা সিকিউরিটি কনসার্ন। ঠিক আছে, আমরা আর কিছু না, আমাদের টিকে থাকার আর কোনো অর্থ নাই, আমরা শুধুমাত্র একটা সিকিউরিটি কনসার্ন ইন্ডিয়ার জন্য। এই জন্যই তারা এই সিজোফ্রেনিকটা, এই যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আরো বাড়াবে, এবং আমাদের এখানে টার্গেট কিলিং হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন যে প্যালেস্টাইনের ভেতরে মিছিল হচ্ছে, প্যালেস্টিনিয়ানদের মিছিল, ভেতর থেকে মোসাদের এজেন্ট ঠিক যাকে সে টার্গেট করেছে তাকে কিভাবে তুলে নিয়ে গিয়ে হয় মেরে ফেলছে কিংবা গুম করতেছে, এটা তারা পারে। এখানে এই ধরনের ট্রেনটা এর সাথে মোসাদের যে ইন্টেলিজেন্স শেয়ারিং, এটা আমরা যতটুকু ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি। ফলে আমাদের একটা প্রচন্ড, আমরা বিপ্লব করে ফেলছি মানে আমাদের জন্য সবকিছু নিরাপদ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। প্রচন্ড ঝুঁকির মধ্যে আমরা আছি, প্রচন্ড ঝুঁকির মধ্যে আছি। আমাদের নিজেদেরকে নিরাপদ রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। এইটা করতে গিয়ে আমাদের পরস্পরের প্রতি মানে আমরা যেন কাউকে খারিজ না করি এবং অযথা শত্রুতা, নিজেদের মধ্যে শত্রুতা না করি। কারণ এটা হলো ইন্ডিয়া সবচেয়ে বেশি যেটা খুশি হবে হচ্ছে আমাদের মধ্যে যদি এখন পাল্টা ট্যাগিং এগুলো চলতে থাকে, ইন্ডিয়া তথা আওয়ামী লীগ আর কি। এখন আওয়ামী লীগ তো চিহ্নিত দেশবিরোধী শত্রু। তো এই জিনিসগুলো যেন আমাদের মাথায় থাকে, আমরা যে কোনো কাজ, যে কোনো কাউকে কোনো একটা কি বলে এটাকে দোষ দিতে চাই কিংবা কাউকে একটা কোনো অ্যালিগেশন দিতে চাই, যাই করি আমরা যেন এগুলো মাথায় রাখি। এটা আমাদের আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। বাকি আলোচকদের তারা এই ব্যাপারে শাহবাগ নিয়ে আরও গভীরভাবে এনগেজ, তুহিন লম্বা সময় এগুলো লিখেছেন, ইশতাক ভাইয়ের এগুলো নিয়ে কাজ আছে, লেখা আছে। আমি সংক্ষেপে যেভাবে বুঝি আমি সেভাবে বললাম যে শাহবাগ কথাটা নিয়ে আলোচনাটা যদি হয় যেটা ফ্যাসিবাদ নিয়ে আলোচনা, তাহলে শাহবাগ নিয়ে আলোচনাটা হোক, আরও হোক যে এটার সাথে ফ্যাসিবাদের সম্পর্কটা কি। আমাদেরকে ফ্যাসিবাদ সম্পর্কে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে হবে যে হোয়াট ইজ ফ্যাসিবাদ এবং ফ্যাসিজম কি বাংলাদেশে। যেমন ধরেন রিফাত ভাই চিরাং, ওনার একটা ওয়েবসাইটের নাম হচ্ছে আফটার ফ্যাসিস্ট,
তো আফটার ফ্যাসিস্ট মানে হচ্ছে যে হ্যাঁ এই নামের মধ্যে একটা ব্যাপার আছে যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, আমরা ওই পরিস্থিতিতে আছি। কিন্তু বাংলাদেশে কি আর ফ্যাসিজমের সম্ভাবনা নাই? আমরা কি অন্য কোনো ধরনের ফ্যাসিজমকে অ্যালাউ করবো কিনা বা অন্য কোনো ফ্যাসিজমকে ওয়েলকাম করবো কিনা, তা তো আমরা করবো না। ফলে অ্যাজ এ হোল ফ্যাসিজম সম্পর্কে আমাদেরকে একটা কনসেনসাসে পৌঁছাতে হবে। এবং আওয়ামী লীগ আমলে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেমন ধরেন আমরা যখন 2013-14 সালে কাউকে যখন ছাত্রলীগ অত্যাচার করতো, আমরা আগে দেখাতে চাইতাম যে এই ছেলেটা শিবির না, এই ছেলেটা শিবির না, সুতরাং তার সাথে এটা করা যায় না। পরবর্তীতে আমাদের এই উপলব্ধি হয়েছে এই রিজনিংয়ে তো একটা সমস্যা আছে। এই রিজনিং বলতে চায় যে যদি সে শিবির হয় তাহলে তার সাথে এটা করা যাবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আমরা ভেহেমেন্টলি বলা শিখেছি যে শিবির হলেই আপনি কেন তাকে ক্রসফায়ারের মধ্যে নেবেন বা কিংবা তাকে কেন আপনি জুলুম করবেন, নির্যাতন করবেন, এটা তাকে আপনি করতে পারবেন না। এই যে কনসেনসাসটা, শিবির হলে আপনি তার সাথে এটা করতে পারবেন না, তাকে আপনি তুলে নিয়ে যেতে পারবেন না, তাকে আপনি ক্রসফায়ার দিতে পারবেন না, এটা কিন্তু আমাদেরকে অনেকগুলো কি বলে বিসর্জনের মধ্যে দিয়ে, অনেক স্যাক্রিফাইসের মধ্যে এখানে আসতে হয়েছে। তো সামনে বাংলাদেশেও আমাদের এই ধরনের কনসেনসাসগুলো থাকতে হবে। অন্য যে কোনো নামে হোক, অযথা আমরা একে ওকে বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে তার জীবনকে ঝুঁকিতে না ফেলি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে শাহবাগ প্রশ্ন। কারণ আপনারা জানেন যে কি বলে এডওয়ার্ড সাইড কোয়েশ্চেন শব্দটা যেভাবে ব্যবহার করতেন, হ্যাঁ, কোনো কিছু কখন প্রশ্ন হয়ে ওঠে, এই প্রশ্ন কিন্তু এই শাহবাগ প্রশ্ন কিন্তু শাহবাগের বাইরেও চলে আসছে এবং চলে এসে হচ্ছে ওভারঅল একটা কনসেনসাসের ডাকের মধ্যে আছে যে আমাদের সমাজে আমরা এই জিনিস করব না এবং এই জিনিসকে আমরা সমাজে আবার আসতে দিব না, প্র্যাকটিস আকারে আসতে দিব না, অন্তত কালচারালি, ইন্টেলেকচুয়ালি, হ্যাঁ, অ্যাক্টিভিজমের দিক থেকে আসতে দিব না। এই জিনিসগুলো যদি আমরা আবার নিজেদের মধ্যে চর্চা করি তাহলে আজকের আলোচনাটার যে ইন্টেনশন সেটা সফল হবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।